নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি নিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন আজকের দিনেও 0.32% পড়েছে এবং নিফটি কম পড়লেও পোর্টফোলিও ওয়াইজ কিন্তু আজকের দিনেও বড় পতন দেখা গেছে। কালকের দিনে তো পোর্টফোলিওতে ভালো রিকভারি দেখা গিয়েছিল, সোমবারে অনেকটাই পড়েছিল। তো আজকের দিনে যেভাবে পড়েছে, গতকালের যে রিকভারি, সেই যে রিকভারি সেটা তো মুছেও গেছে এবং তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিও আরো কিন্তু নেগেটিভ দিকেই এসেছে। তো এরকমটাই মনে হচ্ছে গতকালের যে তেজি, সেটা কিন্তু একটা ট্র্যাপ ছিল। তো যদি এই নিফটি লেভেলের কথা বলি, তো যতক্ষণ না নিফটি 25,900 বা 26,000 এর উপরে উঠতে পারছে, ততক্ষণ কিন্তু মার্কেটে নেগেটিভিটি বজায় থাকবে। আর যদি নিচের দিকে কথা বলি, তাহলে 25,600 এর নিচে যদি এই নিফটি কোনোভাবে নামতে পারে, তাহলে কিন্তু আরো বড় প্রেসার এই মার্কেটে দেখা যেতে পারে। তো যদি ইন্ডেক্সের কথা বলি, এই নিফটি এটা 0.32% ডাউন হয়েছে। নিফটি নেক্সট 50 এটা 0.20% ডাউন। নিফটি ব্যাংক পড়ে গেছে 0.44%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.53% পড়েছে। আর সোমবার দিন মার্কেট যে পড়েছিল, সেখানে কিন্তু স্মল ক্যাপ স্টক সব থেকে বেশি পড়েছিল, কিন্তু আজকে স্মল ক্যাপ স্টকের তুলনায় এই যে মিড ক্যাপ স্টক, সেগুলো কিন্তু বেশি পড়েছে। তো দেখতে পাচ্ছেন এই মিড ক্যাপ সিলেক্ট এটা 1.5%-এর উপরে পড়া। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো সব অনেকটা করেই পড়েছে, তবে 0.5%-এর নিচে রয়েছে। তারপরে দেখুন মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সব 1.12% করে পড়েছে। সেই তুলনায় স্মল ক্যাপ কম পড়েছে। এই স্মল ক্যাপ 100 এটা 0.90% পড়া এবং স্মল ক্যাপ 50 এটা পড়েছে 1.10%। তবে এই যে মার্কেট নিয়মিত পড়ছে, তার পেছনে কোনো সলিড কারণ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো কিছু সেই একই ডেটা বারবার আলোচনা করা হচ্ছে যে রুপি দুর্বল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফেডের মিটিং, এফআইআই দের বিক্রি, এগুলোকে কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে মার্কেট ব্রেথও খুব খারাপ ছিল। তো দেখতে পাচ্ছেন এই 1351 খানা বাড়া শেয়ারের সামনে 1752 খানা পড়া শেয়ার ছিল। তো এই যে পড়া শেয়ারের সংখ্যা, সেটাও কিন্তু অনেকটা বেশি রয়েছে। এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ মিটিংও শুরু হয়েছে। যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস, এই দুটো দেশের মধ্যে যে বাইল্যাটারাল ট্রেড, তার ব্যাপারে আলোচনা শুরু হয়ে গেছে। ইউএস এর যে অফিসিয়ালরা তারা ইন্ডিয়াতে এসেছেন এবং এই নিয়ে আলোচনাও চলছে। এবং যদি তার সঙ্গে সঙ্গে কথা বলি, ইন্ডিয়া এই রাশিয়ার তরফ থেকে যে ক্রুড অয়েল কেনা, সেটাও আগের থেকে অনেকটা কমিয়েছে। তো এরকমটা মনে করা হচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফ পরে এক্সট্রা লাগানো হয়েছিল, সেটা হয়তো কমতে পারে। তো এই ট্যারিফ বা ট্রেড ডিল সংক্রান্ত খবর এলে তবেই কিন্তু মার্কেট আবার পজিটিভ মোমেন্টাম ধরতে পারে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আজকে একটু বেশি রাতেই ফেডের যে পলিসি সেটা সামনে আসবে। তো দেখতে পাচ্ছেন আর 4 ঘন্টা 2 মিনিট এরকম পরেই ফেডের যে আউটকাম সেটা সামনে চলে আসবে। তো অনেকেই মনে করছেন এই রেট কাট হবে, প্রায় 90%-এর কাছাকাছি মানুষ, এবং 10%-এর কাছাকাছি মানুষ মনে করছেন রেট কাট হবে না। তো মার্কেট এই ধরেই কিন্তু এগিয়ে চলেছে যে রেট কাট হবে, এবং সেটা মার্কেটে প্রাইস ইনও হয়ে গেছে। মানে মার্কেট সেই কারণে রিয়াকশনও দেখিয়ে দিয়েছে। তবে তারপরে ফেডের চেয়ারম্যান পাওয়েলজি তিনি যে বক্তৃতা দেবেন, সেই বক্তৃতার উপর কিন্তু আমেরিকান যে মার্কেট সেটা রিয়াকশন দেখাতে পারে। এবং তারপরে আগামীকাল গ্লোবাল মার্কেট এই জেরোমি পাওয়েলের বক্তৃতার উপরে কিন্তু রিয়াকশন দেখাবে। তো আজকে আমেরিকান মার্কেট কিভাবে ক্লোজ হচ্ছে, বা যখন এই ফেডের মিটিং এর আউটকাম সামনে আসছে, তারপরে এই জেরোমি পাওয়েলজি যখন বক্তৃতা শুরু করবেন, সেটা দেখেও একটা বোঝা যাবে যে পরবর্তীকালে কি ডিসিশন হতে পারে। যদি ধরুন এরকম নেগেটিভ কোনো মন্তব্য করে দিল যে পরের বার রেট কাট হবে না, তো তখন কিন্তু মার্কেট খারাপ রিয়াকশন দেখাবে। এরপরে যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো মার্কেট যখন ওপেন হয়েছিল সব সেক্টরই পজিটিভে ছিল, কিন্তু তারপরে যদি দেখেন বেশিরভাগ সেক্টরই লাল নিশানে চলে গেছে। এই নিফটি অটো 0.15% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.54% ডাউন হয়েছে। এফএমসিজি এটাও 0.03% ডাউন। নিফটি আইটি পড়ে গেছে 0.98%। এই মিডিয়া, মেটাল, ফার্মা এইগুলো কিছুটা হলেও ভালো পারফর্ম করেছে। তারপরে এই পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এইগুলোও ডাউন, এবং এর সঙ্গে সঙ্গে নিফটি রিয়েলটি এখানেও 0.36% ডাউনফল দেখা গেছে। তবে আজকে মার্কেট খারাপ পারফর্ম করলেও যারা এই আইপিওর অ্যালটমেন্ট পেয়েছিলেন, তো তাদের পোর্টফোলিওতে হয়তো কিছুটা সবুজ রং দেখা গেছে। মানে স্টক স্পেসিফিক কথা বলছি, তো বেশিরভাগ আইপিও কিন্তু আজকে ভালো লিস্টিং গেইন দিয়েছে। তো যদি কথা বলি মিশোর আইপিও, তো এটা তো খুব ভালোভাবেই লিস্ট হয়েছে। 111 ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়ে গেছে 162 টাকা 50 পয়সায়। তো সরাসরি 46%-এর লিস্টিং গেইন দিয়েছে, এবং লিস্ট হওয়ার পরেও ভালো পারফর্ম করেছে। যদি দেখেন লিস্ট হওয়ার পরেও প্রায় 5%-এর কাছাকাছি বেড়ে এই ইস্যু প্রাইস থেকে টোটাল 53% বেড়ে আজকে বন্ধ হয়েছে। তারপরে এই আকাশ, তো এর যে জিএমপি এটা অনেকটাই বেশি ছিল, কিন্তু সেই তুলনায় এই যে লিস্টিং গেন এটা কম হয়েছে। তো প্রায় 13%-এর কাছাকাছি লিস্টিং গেন দিয়েছে। 124-এর ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়ে গেছে 140 টাকাতে, এবং মার্কেটে লিস্ট হওয়ার পরে ভালো পারফর্মই করেছে। যদি দেখেন মোটামুটি 7 থেকে 7.5% আরো বেশি বেড়েছে, এবং দিন শেষে টোটাল 22% বেড়ে বন্ধ হয়েছে। আর সেই তুলনায় এই যে বিদ্যা ওয়ার্স, তো কোম্পানির যে সাইজ সেটাও ছোট ছিল। দেখতে পাচ্ছেন ইস্যু যে সাইজ এটা ছিল 300 কোটির কাছাকাছি। তো সেই কারণে যে বড় বড় ইনভেস্টররা তারা এই কোম্পানির প্রতি বেশি আগ্রহ দেখায়নি। এই কোম্পানিতে
এসেছিল কারা, রিটেল ইনভেস্টররা, তো তারাই বেশি লাগিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই যে লিস্টিং এর সেটা খুব একটা বেশি দেয়নি, কিন্তু লিস্ট হওয়ার পরে মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখিয়েছে। তো দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরে প্রায় কিন্তু 2.25% বেড়েছে। তো প্রথমে অনেকটাই বেড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন এই 58 উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই ডাউন। তো মোটামুটি কোনো লিস্টিং গেইন ছাড়াই লিস্ট হয়েছিল এবং তারপরে প্রায় এই 58 কাছে যাওয়ার পরে যারা এই আইপিওর অ্যালটমেন্ট পেয়েছিলেন অনেকেই কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং করে নিয়েছেন। এরপরে যদি কথা বলি আজকের মার্কেটের গেনার এবং লুজার শেয়ারগুলোর ব্যাপারে, তো কিছু শেয়ার বেড়েছে, যেমন ভেলোর এস্টেট, এটা 2.69% বাড়া। তারপরে এই জ্যোতি সিএনসি, এটা 1%-এর উপরে বেড়েছে। তো এগুলো শুরুতে আরো বেশি তেজিতে ছিল এবং পরে আস্তে আস্তে নিচের দিকেই নেমেছে। যদি টপ লেভেল থেকেও দেখেন তাহলে কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি পড়েছে, মানে 8 থেকে 9%-এর কাছাকাছি তেজিতে কিন্তু ছিল। তারপরে এমএমটিসি, এটা 1.43% বাড়া। তারপরে যদি কথা বলি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, তো এখানে দেখতে পাচ্ছেন 4.20% র্যালি দেখা গেছে। আর শুধুমাত্র এই হিন্দুস্তান জিঙ্ক নয়, মেটাল সেক্টরে কাজ করা বেশিরভাগ কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে। যদি কথা বলি দেখতে পাচ্ছেন হিন্দুস্তান জিঙ্ক, তার সঙ্গে সঙ্গে বেদান্ত, তার সঙ্গে সঙ্গে হিন্ডালকো, এইগুলো সবই কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। তো মেটাল যে স্টক সেগুলো ভালো পারফর্ম করেছে এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল যে মেটাল তার দামও বাড়ছে। তো দেখতে পাচ্ছেন সামনে যে ফেডের রেট কার্ড সেটা আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে সিলভারের প্রাইস এটা কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। তো যদি এই সিলভারের কথা বলি দেখতে পাচ্ছেন অনেকটাই নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় কিন্তু 1,90,000-এর কাছাকাছি চলে গেছে। আর সিলভার যেভাবে বাড়ছে তো মনে হচ্ছে এরকম চললে আর 3 থেকে 4 দিনের মধ্যে 2 লাখের যে গন্ডি সেটাকেও পেরিয়ে যাবে। তবে এই যে গোল্ড এটা কিন্তু এই 1,30,000 এই জায়গার কাছাকাছি কনসোলিডেট করছে। এরপরে যদি কথা বলি বলরামপুর চিনি মিলস, তো গতকাল 52 উইকের লো লাগিয়ে দিয়েছিল এবং 52 উইকের লো লাগাবার পরে স্টকটাতে বড় বাইং এসেছে, আজকের দিনে 7.12% বেড়েওছে। এরপরে যদি পড়া শেয়ারের কথা বলি তো অনেক শেয়ারই পড়েছে। যদি কথা বলি এই টিটিএমএল, তো গতকাল ভালো পারফরমেন্স দেখিয়েছিল, প্রায় 15%-এর কাছাকাছি বেড়েছিল এবং আজকের দিনে প্রফিট বুকিং এসেছে। তো দেখুন কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটাও খুব একটা ভালো নয়, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ব্যালেন্স শিট সেটাও ভালো নয়। তো এই স্টকগুলোতে এরকম যে তেজি সেগুলো মাঝে মাঝে আসে এবং তারপরে এই যে তেজি সেটা টিকেও থাকে না, আস্তে আস্তে নিচের দিকেই নেমে আসে। তারপরে এই এরিজ লাইফ সায়েন্সেস, তো এটাও গতকাল ভালো পরিমাণে বেড়েছিল এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 6 থেকে 6.5%-এর কাছাকাছি পড়েছে। তারপরে কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড, তো গতকাল সামান্য রিকভারি দেখাবার পরে 7 থেকে 8% রিকভারি দেখিয়েছিল, আজকের দিনে আবার এই 10%-এর কাছাকাছি পড়ে গেছে। তো যদি এখনো দেখেন এই অল্প দিনের মধ্যে প্রায় কিন্তু 11%-এর কাছাকাছি ডাউন। তো আস্তে আস্তে স্টকটাতে নেগেটিভিটি দেখার জন্য অনেক যে বড় বড় ব্রোকার রয়েছে তারা এই যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেলের রেটিংও দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যানালিস্ট এই কোম্পানির প্রতি কিন্তু বিয়ারিশ হয়ে পড়ছেন। তো অনেকে এই যে টার্গেট প্রাইস সেটা কিন্তু কাটও করেছে। তো এই লাস্ট সপ্তাহতেই এই যে জেপি মর্গান তারা এটাই বলেছিল যে ওভারওয়েট মানে বেশি করে কেনার কথা বলছিল, তবে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিল যে অ্যাভয়েড বটম ফিশিং, মানে যে নিচু লেভেলে এসেছে বলে কিনতে হবে এরকমটা নয়। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস এবং তার সঙ্গে সঙ্গে নোমুরা, এরা দুজনেই তাদের যে টার্গেট প্রাইস সেগুলো কিন্তু কাট করেছে। তো কেন কাট করেছে? কারণ রিসেন্টলি এই স্টকটাতে অনেকটাই সেল অফ দেখা গেছে। তো এই নোমুরা এরা আগে টার্গেট রেখেছিল 8,478, তো সেখান থেকে কমিয়ে কত করেছে 5,454। তো দেখতে পাচ্ছেন প্রায় 3,000 টাকার কাছাকাছি টার্গেট প্রাইস কিন্তু কাট করে দিয়েছে। এবং অন্যদিকে এই যে কোটাক, এটাই 6,180 টার্গেট থেকে কমিয়ে কত করেছে 4,150, এরা প্রায় 2,000 টাকার কাছাকাছি টার্গেট কিন্তু কমিয়ে দিয়েছে। তো এই টার্গেট প্রাইস কাট করার জন্যই স্টকে কিন্তু পতন দেখা যাচ্ছে। তবে এই যে স্টকটা সেটা কিন্তু অনেকটা ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে পি রেশিও এটা 97-এর কাছাকাছি চলছে। তবে এই যে স্টক মানে ইএমএস সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলোর যে পি রেশিও এগুলো কিন্তু প্রায় 150 থেকে 160 এই জায়গার কাছাকাছি চলে। তো সেই হিসাবে কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা এখন ভালো রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে পারেন, আর সেটাও যদি না চান তাহলে কোম্পানির যে Q3 নাম্বার সেটা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। তো কি খবর এসেছিল? তো কোম্পানি কিছু জিনিস ডিসক্লোজ করেনি, তো সেই সংক্রান্ত রিপোর্টেই কিন্তু স্টক এরকম নিয়মিত পড়ছে। তবে কোম্পানি সেটা স্বীকারও করে নিয়েছে যে একটা জিনিস ডিসক্লোজ করা হয়নি। তো হতে পারে কোম্পানি ভেতরে আরো বড় কোনো খবর হয়তো চেপে রেখেছে, তো সেসব কারণেই কিন্তু এরকম নেগেটিভিটি দেখা যাচ্ছে। তো Q3 নাম্বার যখন সামনে আসবে তখনই কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যাবে। এরপরে 197 কমিউনিকেশন, এটা 3.92% ডাউন হয়েছে। তারপরে ইন্ডিগো, এটা পড়ে গেছে 3.17%। তো গতকালই কভার করেছিলাম, প্রথমে বলা হচ্ছিল যে 5% ফ্লাইট সেগুলোকে কাট করা হবে। তো তারপরে সরকার আবার অর্ডার দিয়েছে যে এদের 10% ফ্লাইট সেগুলো নিচেই থাকবে, মানে এগুলো এখন ফ্লাই করতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ডিজিসিএ রয়েছে তারাই ইন্ডিগোর 11খানা এয়ারপোর্টে ইন্সপেক্ট করছেন। কি কারণে? তো এটাই দেখা হচ্ছে এই কোম্পানি স্মুথ ভাবে তাদের যে অপারেশন সেটা শুরু করতে পেরেছে কিনা। তো কোম্পানি বলেছিল আজ থেকে তারা এই যে অপারেশন সেটা পুরো দামে শুরু করে দেবে,
এবং কিছু কিছু এয়ারপোর্টে এটা শুরুও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে দিল্লি এয়ারপোর্ট, সেখানে কিন্তু এই যে স্মুথ অপারেশন সেটা দেখা যাচ্ছে, মানে কোনো রকম প্রবলেম কিন্তু এই মুহূর্তে এই দিল্লি এয়ারপোর্টে নেই। তারপরে ল্যাটেন ভিউ অ্যানালিটিক্স লিমিটেড, তো স্টকটা রিসেন্টলি ভালোই ভলিটিলিটি দেখাচ্ছে, তো সেই কারণে গতকাল কোম্পানি থেকে ক্লারিফিকেশনও চাওয়া হয়েছিল। তো কোম্পানি এটাই বলছে যে নো পেন্ডিং অ্যানাউন্সমেন্ট, মানে সবকিছুই তারা ঠিকঠাক সময় অ্যানাউন্স করে দিয়েছে, মানে ডিসক্লোজ করে দিয়েছে, এই ব্যাপারে তাদের কিছু বলার নেই। তো বেড়েও ছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 5.38% ডাউনও হয়েছে। তারপরে বিএসসি লিমিটেড এটা 5%-এর কাছাকাছি ডাউন, এবং এর সঙ্গে সঙ্গে সিডিএসএল এটাও 2.62% ডাউন। তো সাধারণত মার্কেটে যখন এরকম নেগেটিভিটি দেখা যায় তখন এই শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেখানেও কিন্তু এরকম ভারী ভারী পতন দেখা যায়। তো আজকের দিনে সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। তারপরে ডিকসন টেক, তো যদি কথা বলি এই অল্প দিন আগেই স্টকটা কিন্তু 18,000 19,000 এরকম জায়গায় চলছিল, তো সেখান থেকে খুব অল্প দিনেই কিন্তু এরকম 32%-এর কাছাকাছি পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 12,000-এর কাছাকাছি চলে এসেছে, এবং যেভাবে একতরফা নিচের দিকে নামছে এটাই মনে হচ্ছে যে স্টকটা 4 ডিজিট মানে 10,000-এর নিচে কিন্তু নেমে আসতে পারে। তবে এই মুহূর্তে স্টকের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ইএমএস সেগমেন্টে কাজ করা আরো একটি কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজেস, এতেও কিন্তু আজকের দিনে ভারী একটা পতন দেখা গেছে। তবে শেষ মুহূর্তে প্রায় কিন্তু 1.35% রিকভারিও দেখিয়েছে, এবং যদি এক মাসের কথা বলি প্রায় কিন্তু 5.79% পড়া। তো এই কোম্পানি মূলত এসি রিলেটেড কাজকর্ম করে থাকে। এরপর একটি কোম্পানি এই সূর্য রজনী লিমিটেড, তো আজকের দিনে খারাপ পরিস্থিতিতেও 2.38% বেড়েছে। এই কোম্পানি কিছু অর্ডার পেয়েছে তার কারণে কিন্তু বেড়েছে। তো যদি দেখেন এই কোম্পানি 169 কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে। তো এই কোম্পানির নামের মধ্যে দেখতে পাচ্ছেন সূর্য রজনী রয়েছে, তো অনেকেই মনে করবেন সোলার পাওয়ার রিলেটেড কাজ এই কোম্পানি করে, কিন্তু সেরকম কাজ এই কোম্পানি করে না। তো এই কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, এই পাইপ রিলেটেড কাজ এই কোম্পানি কিন্তু করে থাকে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি, তো 19টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে, এবং সেখানে নেগেটিভে বন্ধ হয়েছে 31খানা কোম্পানি। তো এই ইন্ডেক্সে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। আর এই নিফটির মধ্যে কোন কোম্পানিগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো যদি কথা বলি আইচার মোটরস এটা 1.5%-এর উপরে বাড়া, তারপরে হিন্ডালকো এইচডিএফসি লাইফ এইগুলো 1%-এর উপরে বাড়া রয়েছে। টাটা স্টিল বেড়েছে 0.83%, সান ফার্মা এটা 0.70% বাড়া। আর পড়েছে কোনগুলো, তো পড়া শেয়ারের মধ্যে সেই ইন্ডিগোই রয়েছে, এটা নিয়মিতই পড়ছে, আজকের দিনেও 3.61% ডাউন। এবং এই ইটার্নাল এটা আজকে ভারী পতন দেখা গেছে 3%-এর উপরে। তো এই ইটার্নাল কোম্পানি তো ভালো, তবে যে ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটা উচ্চ জায়গায় পৌঁছে গেছে। তারপরে টাটা গ্রুপের একটি কোম্পানি ট্রেন্ড এটা পড়েছে 1.77%। তারপরে আদানি এন্টারপ্রাইজেস এখানে 1.39% পতন দেখা গেছে, এবং জেএসডব্লিউ স্টিল এটা পড়ে গেছে 1.31%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক তার সঙ্গে সঙ্গে গ্লোবাল যে নিউজ সেগুলোকে কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।